আমি এটা কোনোভাবেই মেনে নিতে পারবো না। আমার ছেলে একটা বড় লোকের মেয়েকে বিয়ে করেছে, যে বড় লোক আমার দু চোখের বিষ। দেখো বাবা, তোমার ভাবনা পুরোটাই ভুল। কারণ সব বড় লোক খারাপ হয় না। অনন্যা ভালো মেয়ে, এটা তুমি একটু বোঝবার চেষ্টা করো। সবাইকেই আমার জানা আছে, প্রত্যেকটা বড় লোক একই ধাঁচের। বাধ্য হয়ে এই বড় লোকের জীবন যাপন করতে হচ্ছে আমাকে। তাও তো ভালো লাগছে না আমার। দেখো বাবা, তোমার কি ভালো লাগলো আর না লাগলো তা জানবার আমার কোনো দরকার নেই। আমার অনন্যাকে ভালো লেগেছে বলেই বিয়ে করে এনেছি। আমি এ বিয়ে মানি না। আমি তোর বউকে মানি না। এ বাড়িতে তোর বউ নিয়ে আমি তোকে উঠতে দেব না। আমিও উঠব, আর প্রমাণ করে দেব আমার বউ ভালো। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে অমিত। বললাম তো আমি এই মেয়েকে মানি না। আমার বাড়িতে এই মেয়ে থাকতে পারবে না। আমিও দেখি কিভাবে থাকতে না পারে। চলো তো, ভেতরে চলো। কি হলো? তুমি রান্নাঘরে বসে কি করছো? তোমাকে তো রান্নার কোনো দায়িত্ব দেওয়া হয়নি। আসলে দেখলাম রান্নার সময় হয়ে গেছে, তো তাই আমি একা একাই চলে এসেছি রান্না করতে। কিছু মনে করবেন না বৌদি। এই হলো বড়লোকের এক বিরাট সমস্যা, সবকিছু নিজে নিজে বুঝতে চায়। নিজেকে কি ভাবোটা কি গো তুমি? আমি আবার কি ভাবতে যাব? আমার কোথাও ভুল হয়েছে তাহলে বলুন। আপনার থেকে অনুমতি নেইনি তাই না? তাহলে আমি দুঃখিত। রাখো তো তোমার ন্যাকা ন্যাকা কথা তোমার কাছে। আমি সব শুনতে চাই না। এই রান্নাঘর আমার, এখানে অধিকার শুধু আমার। তোমাকে তো বাবা মানেইনি। এখানে আমার কি দোষ? আমিও তো বাড়ির বউ। আমি রান্না বান্না করতে পারবো না? তোমরা হলে বড়লোকের ঘরের মেয়ে, তোমরা রান্না বান্নার কি বোঝো? ওই রান্না মুখে দেওয়া যাবে? অবশ্যই যাবে বৌদি। আমি তো রান্না বান্না খুব ভালো পারি, মা আমাকে সব শিখিয়ে দিয়েছে। ওসব কথা তুমি এখানে বলতে এসো না গো। এখান থেকে যাও, আর যেন কখনো তোমাকে এখানে না দেখি। তাহলে তো সমস্ত কাজ আপনাকে একা একা করতে হবে। আমি হলে না হয় আপনাকে একটু সাহায্য করতে পারতাম। সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না। এত বছর যখন আমি একা একা রান্না করতে পেরেছি, এখনো পারবো। ঠিক আছে, তাহলে আপনি একাই রান্না করুন। রান্না করা হয়ে গেলে আমাকে খেতে অবশ্যই ডাকবেন। কি বললে তুমি? এখানে আমি তোমার কাজের লোক নাকি যে তোমাকে রান্না বান্না করে খাওয়াবো? আচ্ছা আসুক বাবা, আমি বাবাকে সব বলবো। তোর বউয়ের কত বড় সাহস! আজকেই বড় বউর সাথে তর্ক করছে। তাকে যা নয় তাই বলছে আজকে। দেখো বাবা, তুমি যেই ঘটনা শুনেছো সেই একই ঘটনা আমিও শুনেছি। এতে আমি আমার বউয়ের কোনো দোষ দেখি না। দেখিস না মানে? তোর বউ বড় বউকে বলেছে রান্না বান্না করে যেন তোর বউকে খাওয়ানো হয়। কেন? বাড়ির সবাই তোর বউয়ের চাকর নাকি? এই কারণেই বড় লোকেদের আমি দেখতে পারি না। আমার বউ তো প্রথমেই রান্না করতে গিয়েছিল, তাকে অপমান করে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে, তাই আমার বউ একথা বলেছে। এখন বানিয়ে বানিয়ে তোর কানে অন্য কথা ঢালা হচ্ছে, তাই না? বড় বউ এত বছর যাবত এ বাড়িতে আছে, আমরা তাকে অবিশ্বাস করব? তাই বলে তোমার বড় বউ কোনো দোষ বা অন্যায় করতে পারে না, তাই না? না, পারে না। আমি তো আমার বাড়িতে এত ঝামেলা চাই না। আমি চাই তুই তোর বউকে নিয়ে এখন এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে যাবি। কেন? আমি তো এ বাড়ির ছেলে। আমি কেন আমার বউকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাব? আমি এ বাড়ির মালিক, তাই আমি যা বলবো সেটাই হবে। তোর বউকে নিয়ে তুই এখানে কোনোভাবেই থাকতে পারবি না। বাবা, এই যে তুমি আজকে যে কাহিনীটা আমার সাথে করলে, এটা তুমি একদম একদিন ঠিক ফেরত পাবে, তুমি দেখে নিও। তুই আমাকে শেখাচ্ছিস? ওই বড়লোক মেয়েটার সাথে থাকতে থাকতে আজকে তোর এত অধঃপতন হয়েছে। অধঃপতন কার হয়েছে সেটা আমি দেখতেই পাচ্ছি, আর তুমি খুব শীঘ্রই সেটা বুঝতে পারবে। আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি অনন্যা। তোমাকে সেই কোন বড় ঘর থেকে টেনে নিচে নামিয়ে এই পাতার ঘরে রেখেছি। তুমি এমন ভাবে বলছো কেন? আমি তো তোমাকে আগেই বলেছি, তোমাকে বিয়ে করে আমি আমার সব ছেড়ে এসেছি। সেটাই তো আমার একমাত্র দুঃখ। তুমি আমাকে বিয়ে করে সব হারিয়েছো, নিজের সুখ হারিয়েছো। এটা একদম ঠিক কথা নয়। তুমি আমার একমাত্র সুখ, সেটা তুমি ঠিকভাবেই জানো। এখানে থাকতে আমার একদম কষ্ট হবে না। আমি জানি তোমার অনেক কষ্ট হবে, কিন্তু আমার মুখের দিকে তাকিয়ে তুমি কোনো কথাই বলছো না। ওসব কথা বাদ দাও তো। এখন আমরা দুজনে এক হয়ে নতুন ভাবে শুরু করব। এই পাতার ঘর হবে আমাদের প্রথম সংসার। তুমি দেখো,
বাবা একদিন নিজের ভুল বুঝতে পারবে, তারপর আমাদেরকেই কাছে টেনে নেবে। আমি জানি, কিন্তু বড় লোকদের প্রতি বাবার এরকম মনোভাবের কারণ কি? সে অনেক কারণ। বাবা তখন গরিব ছিল, মা বিনা চিকিৎসায় মারা গেছে। গ্রামের যিনি জমিদার ছিল তার কাছে টাকা ধার চেয়েও বাবা টাকা পায়নি। সেই থেকে বাবা কিভাবে জমিদার হয়ে গেল? এরপর ওই জমিদার মারা যায়। গ্রামের সবাই বাবার সৎ কাজের জন্য তাকে জমিদার হিসেবে নিযুক্ত করে। তোমার বাবাকে দেখে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, তিনি জমিদার হয়েও গরিবদের মতোই জীবনযাপন করে আর গরিবদের খুব ভালোবাসেন। বাবা মানুষ হিসেবে খুব ভালো, শুধু বড় লোকেদের উপরে তার খারাপ মনোভাব বলেই তোমাকে মেনে নেয়নি। সবকিছুই বুঝতে পারছি, এবার চলো, অনেক কাজ পড়ে আছে। বাবা গো বাবা, এখন নতুন নাটক শুরু হয়েছে। যেই মেয়ে বড় ঘরে থাকতে অভ্যস্ত, সে কিনা লতা পাতা দিয়ে ঘর তুলেছে। কেন বৌদি, তুমিও তো আগে ছোট ঘরে থাকতে অভ্যস্ত ছিলে, এখন তো বড় ঘরে থাকছো। আমার খুব বড় ঘরে বিয়ে হয়েছে বলেই বড় ঘরে থাকছি, তোর বুঝি হিংসা হচ্ছে? আমার কিন্তু সেটা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে আমি বড় ঘরের মেয়ে বলেই তুমি আমাকে হিংসা করো। তুমি বড় ঘরের মেয়ে, তাতে তোমার কি লাভ হলো? সেই তো এসে লতা পাতা দিয়ে ঘর বানিয়ে থাকছো, আর আমাকে দেখো। এই যে তুমি কথাটা বললে, এটাই তোমার হিংসা আর এটাই তোমার অহংকার। অহংকারী মানুষদের জীবনে কোনোদিন ভালো হয় না। কিন্তু যাই বলো, আমার সাথে তো সবসময় ভালো হচ্ছে এবং হবে, শুধু তোমার কপালটাই মন্দ। সময় আসুক, তারপর সময় দেখিয়ে দেবে কার কপাল ভালো আর মন্দ। তুমি আমার সঙ্গে প্রতিযোগিতায় নেমেছো, মনে রেখো, বাবা তোমাদের কখনো মেনে নেবে না, আর এটাই আমার একমাত্র হাতিয়ার। প্রত্যেক হাতিয়ারের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, প্রত্যেকটা হাতিয়ারকে একদিন ভঙ্গুর হতেই হয়। কি বলে গেল মেয়েটা? আমাকে অপমান করে দিয়ে গেল। আমি এর জবাব দেবই। আজকে তোকে আমি বাড়ি থেকে বের করছি, এরপর তোকে এই জায়গা থেকেই বিতাড়িত করব। বাবা, ও বাবা, অমিত এসব কি শুরু করেছে? ও আমাদের বাড়ির পাশে লতা পাতা দিয়ে ঘর উঠিয়েছে, আমাদের মান সম্মানের আর কিছু রইল না। রমেশ, বড় লোকেদের মতো মান সম্মান করো না। ওরা যা করছে করুক, আমাদের ঘরে তো ওরা থাকছে না। তাই বলে আমাদের ঘরের পাশে ওরকম ঝুপড়ি ঘর তুলবে বাবা? গ্রামের লোকজন কি বলছে? এক ছেলে বড় ঘরে থাকছে, আরেক ছেলের অবস্থা এই। তা দিয়ে আমি কি করব? যে ছেলে যেমন কর্ম করবে তাকে তো তেমন ফল ভোগ করতেই হবে। গ্রামের মানুষদের এসব জানা দরকার। আমি এটা মানতে পারবো না। তুমি যেমন ঘর থেকে ওদেরকে বের করেছো, এই জায়গা থেকে ওদেরকে তাড়িয়ে দাও। এটা আমি কোনো দিন মানতে পারবো না, কারণ ওই জায়গা অমিতের নামে দেওয়া। তোর মা নিজে অমিতের নামে ওটা লিখে দিয়েছে। কি বলছো তুমি? এখনো জায়গা জমি কিছু ভাগ হলো না, অথচ অমিতের নামে জায়গা আছে? অমিতের নামে শুধু ওই জায়গাটুকু নয়, আরো অনেক জায়গা আছে। তাই আমি চাইলেও ওদেরকে ওইখান থেকে তাড়িয়ে দিতে পারবো না, সহ্য করতেই হবে। এটা কিন্তু ঠিক হলো না বাবা, আমার নামে কোনো কিছু নেই। যখন জায়গা দেওয়া হয়েছিল, অর্থাৎ যখন আমরা গরিব ছিলাম, তখন আমাদের ছিল। তোর মা নিজে অমিতের নামে লিখে দিয়েছে। তাহলে মা মারা যাবার সময় তুমি ওই জায়গাগুলো বিক্রি করে দিলেই পারতে, তাহলে আর মাকে বিনা চিকিৎসায় মরতে হতো না। আমি চেয়েছিলাম, কিন্তু তোমার মা রাজি হয়নি। নিজের দিব্যি দিয়েছিল বলেই এই কাজটা আমি সম্পন্ন করতে পারিনি। কিন্তু জমিদারের কাছে বন্ধক রাখতে চেয়েছিলাম, জমিদার রাজি হয়নি। এসব শুনতে এখন আর ভালো লাগে না, পারলে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দাও। আমার পা স্পর্শ করবার কোনো অধিকার তোমার নেই। আমি তোমাকে আমার পুত্রবধূ হিসেবে মানি না, এটা তুমি জানো না? জানি বাবা, কিন্তু আপনি না মানলেও এই ধ্রুব সত্যিটা বদলাবে না। তুমি তো খুব ভালো কথা বলতে পারো, এমন ভালো ভালো কথা বলেই আমার ছেলেটার মাথা খেয়েছো, তাই না? দেখুন বাবা, আমি বড় ঘরের মেয়ে, আমার কোনো কিছুর অভাব নেই। আমি শুধু শুধু আপনার ছেলের মাথাটা কেন খাবো? সেটাই তো আমার প্রশ্ন। পৃথিবীতে আর কোনো ছেলে ছিল না যে আমার ছেলেটাকে কেড়ে নিতে হলো তোমার? তোমরা বড় লোকেরা শুধু কেড়েই নিতে জানো। আমি তো জন্মগত বড় লোক নই, গ্রামের মানুষেরা আমাকে বড় লোক বানিয়েছে, তাই আমি তাদের পাশে থাকি। কিন্তু বাবা, আমরা অনেক কিছুই করতে জানি, যেমন আপনি বড়লোক হয়েও গ্রামের মানুষদের সেবা করেন, আমিও তেমন। তোমার দোষ নয়, দোষ হলো আমার কপালের।
যে আমার ছোট ছেলে তোমাকে বিয়ে করে নিয়ে এসেছে। তুমি একটা অসভ্য মেয়ে। চিন্তা করবেন না বাবা, একদিন আপনার উপকারে এই অসভ্য মেয়েটাই কাজে আসবে। বাবা, আপনার কি হয়েছে? আপনি এমন করছেন কেন? বাবা, বাবা কিছু বলুন। বৌদি, ও বৌদি, কোথায় তুমি? দেখে যাও বাবা কেমন করছে। না না, বাবা আমাকে তাকে স্পর্শ করতে বারণ করেছে। এরপর আবার রাগারাগি করবে। সকালে রাগারাগি করার কারণে হয়তো বাবার বুকে ব্যথা উঠেছে। বৌদি, ও বৌদি, কোথায় তুমি? আরে হচ্ছেটা কি ওখানে? এত ডাকাডাকি করছো কেন তুমি? এখনো আবার সকালের ঘুম ভাঙলো না, এদিকে ডাকাডাকি শুরু করেছে। তুমি একটাবার দেখে যাও না বাবা কেমন করছে। বাবাকে একটু ঘরে নিয়ে যাও না। যেমন করে করুক, সব দিয়ে আমার দরকার নেই। আর ঘুমে যেন আর একটু বিরক্ত করো না তুমি। এখন কি করব আমি? বাবাকে আমাদের বাড়িতেই নিয়ে যাব? তাদের বাড়িতে তো নিয়ে যাওয়া সম্ভব নয়। একটা কাজ করি, যা হওয়ার হবে। বাবাকে আগে সুস্থ করতে হবে। আমি বরং আমাদের বাড়িতে নিয়ে যাই। ক্ষমা করবেন বাবা, উঠুন, আপনি উঠুন। আপনার কিচ্ছু হবে না। একটু নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করুন, দেখবেন আপনি সুস্থ হয়ে গেছেন। এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার বাবাকে এই পাতার ঘরে নিয়ে আসবার? তুমি জানো না উনি কে? দেখুন দাদা, এত চিৎকার চেঁচামেচি করবেন না। বাবার শরীরটা ভালো নেই, উনি একটু ঘুমিয়েছেন। এই ঘরে বাবা ঘুমাবে? তুমি পাগল হয়ে গেছো নাকি? সবাইকে নিজের মতো ভেবেছো? এমন ভাবে বলছেন কেন? বাবা তো অসুস্থ হয়ে পড়েছিল, তাই তো আমি আমার ঘরে নিয়ে এসেছি। তাহলে বাবাকে বাঁচানো যেত না? ডাক্তার হয়ে গেছো তুমি? যে বাবাকে বাঁচানো যেত না এটা তুমি বলছো? আমাদের ঘর ছিল না, আমাদের ঘরে নিয়ে যেতে। বাবা তার ঘরে আমাকে আর অমিতকে প্রবেশ করতে বারণ করেছে, এই কারণে নিয়ে যেতে পারিনি। ওরে আমার সম্মান, সম্মানের কারণে বাবাকে ওই বড় ঘর থেকে টেনে পাতার ঘরে নিয়ে এসো? আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। আমি বুঝতে পারিনি, কিন্তু আমি বৌদিকে অনেক দেখেছি, বৌদি আসেনি। ও তো বুঝতে পারিনি বাবার কি হয়েছে। যদি বুঝতে পারতো তাহলে অবশ্যই আসতো। এখন যা হওয়ার তা তো হয়ে গেছে। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দিন দাদা। শোনো মেয়ে, আমাদের বাড়ির ছেলেকে বিয়ে করেছো, কিন্তু বেশি আস্পর্ধা দেখাতে যেও না, তাহলে তোমার জন্য ভালো হবে না। আপনারা সবাই আমার সাথে কেন এরকম করছেন? আমি তো এখানে কোনো প্রতিযোগিতা করতে আসিনি। আমি তো শুধু একটা সাধারণ বাড়ির বউ। কিন্তু তোমাকে আমরা বউ হিসেবে মানি না। যদি প্রতিযোগিতামূলক ব্যবহার আমার সাথে করতে চান, তাহলে আমি আপনাদেরকে বলছি, খুব শীঘ্রই আপনাদের খেলা আমি শেষ করে দেব। কে কার খেলা শেষ করে সেটা পরেই দেখা যাবে। বাবা, আজকে আচ্ছা করে মেয়েটাকে বেশ কিছু কথা শুনিয়ে এসছি। কত বড় আস্পর্ধা! তোমাকে ওদের পাতার বাড়িতে নিয়ে গেছে। আমি তো ভাবছি মেয়েটা আস্পর্ধা দেখিয়ে ভালোই করেছে। যেটা তোমার বউ করতে পারেনি সেটা ওই মেয়েটা করে দেখিয়েছে। মানে কি বলছেন থেকে আপনি বাবা? আমি ঠিকই বলেছি। অসুস্থ থাকলেও সব কিছুই তো আমি শুনতে দেখতে পাচ্ছিলাম। মেয়েটা তোমাকে কত করে ডেকেছে, কিন্তু তুমি তোমার ঘুমে এতই বিভোর, আমার কাছে পর্যন্ত তুমি আসতে পারোনি। আমি আসলে বুঝতে পারিনি বাবা আপনার কি হয়েছে, এই কারণে আমি মেয়েটার ডাকে সাড়া দিইনি। তাহলে আমি তো আপনার কাছে যেতাম। আসলে আমি আগে ভুল ছিলাম নাকি এখন ভুল আছি সেটা বুঝতে পারছি না। এখন তো আমার মনে হচ্ছে সব গরিব এক নয়, আবার সব বড় লোকও এক নয়। বাবা, এটা তুমি কি বলছো? এত বছর যাবৎ সুমিত্রা তোমার এত সেবা যত্ন করেছে, আর আজকে এই একদিনের সেবার জন্য তুমি সুমিত্রাকে এমন ভাবে কথা শোনাচ্ছ? কথা শোনাচ্ছি তার কারণ আছে। তোমার বউয়ের কথায় আমি অহংকার দেখতে পেয়েছি, যেটা আমি একদম পছন্দ করি না। আমাদের ভুল হয়ে গেছে বাবা, আমাদের ক্ষমা করে দিন। বিশেষ করে আমার ভুল হয়েছে। তোমাদেরকে আজকে একটা কথা বলে রাখি, যদি আমার ভাবনা ভুল প্রমাণিত হয় তাহলে এই জমিদারির কোনো অংশই তোমরা পাবে না। সমস্ত কিছু আমি অমিতকে দিয়ে দেব। এটা তুমি কি বলছো বাবা? আমি যেটা বলছি সেটাই আমার শেষ সিদ্ধান্ত, তাই তোমরা দুজনে সাবধানে থেকো। তোমার বাবা এটা কি বলে গেল গো? এতটা বছর এই জমিদারির জন্য অপেক্ষা করে বসে আছি, আর তোমার বাবা শেষে কিনা তোমার ছোট ভাইকে দিয়ে দেবে? তুমি এত উত্তেজিত হইও না তো। আমি এটা কোনোদিন হতে দেব না। এই জমিদারির তো সব আমার চাই। এক জীবন গরিবই পার করে এসেছি, তোমার ভাইকে সবকিছু লিখে দিলে আবার সেই গরিব হয়ে থাকতে হবে, আর এমন পাতার ঘরেই আমাদের বসবাস করতে হবে। তুমি চিন্তাই করো না, আমি এটা কোনোদিন হতে দেব না। একটা উপায় বের করতেই হবে। আমার কাছে একটা উপায় আছে, শোনো।
এই জমিদারি যদি হাতিয়ে নিতে হয় তাহলে তোমার বাবাকে সরাতে হবে। মানে কি বলছো তুমি? আমি ঠিক কথাই বলছি, ভেবে দেখো একবার। তোমার বাবার মতামত কিন্তু পাল্টানো শুরু হয়েছে। তাছাড়া তোমার বাবার বয়স হয়েছে, আর বেঁচে থেকে লাভ কি? তাই বলে আমি বাবাকে মেরে ফেলবো? তুমি বুঝতে পারছো না কেন? না হলে তো সবকিছু আমাদের হাতছাড়া হয়ে যাবে। তুমি কি সেটা চাও? না না, আমি আমি মানুষের অপমান অবহেলা সহ্য করতে পারবো না। আমি হব এই গ্রামের জমিদার। বেশ, তাহলে আমি যেটা বলছি তুমি তাই করো। আগামীকাল রাতে তোমার বাবা ঘুমানোর পর তাকে ঘুমের ঘোরেই মেরে ফেলবো। এরপর বলবো সে অসুস্থ ছিল তাই মারা গেছে। ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে তাই হবে। সাবধানে হাঁটো, বাবা যদি একবার টের পেয়ে যায় তাহলে আমাদেরকে শুলে চড়াবে। খুব সাবধানে কাজ করতে হবে, যেহেতু এই কাজটা করতে এসেছি, এই কাজে সফল হতেই হবে। তুমি একদম চিন্তা করো না, এই দিনটার জন্য আমি অনেকদিন অপেক্ষা করে বসে আছি। আমি সফল হবই। তবে এই ব্যাপার, জমিদার প্রতাপ সিংকে মারবার জন্য তার বড় ছেলে এবং আদরের বৌমা হাজির হয়েছেন। বাহ, ভাই 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 আমার, আমরা 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 এমন কিছু করতে আসিনি, বিশ্বাস কর। আমরা তো বাবাকে দেখতে এসেছিলাম, বাবার শরীর কেমন। তাই নাকি? তাহলে তোমাদের দুজনের হাতে দুটো বালিশ কি করছে? বাবার মাথায় দেওয়ার জন্য এনেছিলে বুঝি? বাবা ঘুমিয়েছে তো, বাবার মাথার নিচে দেওয়ার জন্য এনেছিলাম। তোমাদের পরিকল্পনাটা খুবই দুর্বল। এমন দুর্বল পরিকল্পনা নিয়ে মানুষকে মারা যায় না। বাবা, ও বাবা, এখন একটু ওঠো, উঠে দেখো তোমার আদরের ছেলে এবং বউয়ের কারবার। কি হচ্ছে কি এখানে? একে তোরা দুজনে দুটো বালিশ নিয়ে এখানে দাঁড়িয়ে আছিস কেন? জমিদার হয়েও এখনো বুঝতে পারছো না? জমিদার মশাই, এতটুকু তো বুঝবার কথা, না হলে এই পুরো গ্রামের দায়িত্ব পালন করো কিভাবে? তার মানে আমি যেটা ভাবছি সেটাই। বাবা, বাবা আমাদের ক্ষমা করে দাও, আমরা কোনোদিন এমন করবো না বাবা। আমি তোমার পায়ে পড়ি বাবা। বাবা, দূর হ জানোয়ার কোথাকার! একটা জানোয়ারকে জন্ম দিয়ে এতদিন লালন পালন করে বড় হয়েছে। ক্ষমা করে বাবা, করবো না, কোনোদিন করবো না। আমি ভেবেছিলাম গরিব মানেই ভালো মানুষ, কিন্তু গরিব কীট পতঙ্গের মতো, যেমন বড় বৌমা। বাবা আমাদের ক্ষমা করে দিন, একটাবার সুযোগ দিন বাবা। তোমরা দুজন এখন এই মুহূর্তেই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তোমাদেরকে আমি ত্যায্য পুত্র করলাম। বাবা বাবা, ক্ষমা করবে দিন বাবা। বাবা বাবা, বাবা, এখন কেঁদে আর কি হবে? তুমি এটা ভাবো যে তুমি বেঁচে গেছো। তোদের কারণেই তো বেঁচে গেছি। তোরা না এলে হয়তো আমি এখন বেঁচে থাকতাম না। আমি কাদেরকে ভালোবেসেছি। সবকিছুই সম্ভব হয়েছে অনন্যার জন্য। অনন্যা সমস্ত পরিকল্পনা শুনে ফেলেছিল। যে মেয়েটাকে আমি সহ্য করতে পারতাম না, সেই মেয়েটা দুবার আমার জীবন বাঁচিয়েছে। আমি তোর কাছে কৃতজ্ঞ মা। ছি ছি বাবা, আপনি এমন ভাবে বলবেন না। আপনি শুধু আমাদের আশীর্বাদ করুন। আজকে আমি বুঝতে পারলাম, সব গরিব ভালো মানুষ হয় না, আবার সব বড় লোক খারাপ হয় না। তুমি আমার চোখ খুলে দিয়েছো মা। দেখলে বাবা, আমি বলেছিলাম না তোমাকে ভুল প্রমাণিত করে দেব আমি। আরে, আমাকে ক্ষমা করে দিয়ে এবার তোরা ঘরে ফিরে আয়। আমি আমার ঘরের লক্ষ্মীকে বরণ করে নেব। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা বলো তো বন্ধুরা, অমিত এবং অনন্যা তাদের নতুন সংসার কোন ঘরে শুরু করেছিল?